এই আন্দোলনটাকে এই ২৪-এর জাতির পিতা কারা? এই আন্দোলনের ক্রেডিট যে দাবি করবে সে আন্দোলনের শত্রু। যদি অভ্যুত্থানী রাজনৈতিক ম্যান্ডেট হয়ে থাকে তাহলে অভ্যুত্থানের শক্তির একটা রাজনৈতিক দল গঠনের দরকার হইল কেন? রনি ভাই, একটু আপনার কাছে আমি খুব স্পষ্ট হয়ে জানতে চাই, মাসুদ ভাই বা মনির বা তারা কিন্তু অনেকটা আকার ইঙ্গিতে কথা বলেছেন, ঠিক আছে, তারা দুটি দলকে যেহেতু প্রতিনিধিত্ব করেন। আমি আপনার কাছে খুব স্পষ্ট জানতে চাই, এই আজকে যে অনৈক্য হলো, এখানে বিএনপি এবং জামাতের কার কার কি দায় আছে? যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, আমার শ্রদ্ধেয় সহ আলোচকদেরও অভিনন্দন। দেখেন, এখানে দুই দলের না, সবারই দায় আছে এবং দায়টা নিতে পারতে হবে আমাদের। এবং এই ঘটনাটা কেন হইলো আমি একটু বলি। মাসুদ ভাই এটার অন্য ব্যাকগ্রাউন্ড বললো, এটা যে ধরেন আন্দোলনের সময়ের আগের থেকে, মানে জুলাই আগস্টের আগের প্রেক্ষাপট উনি খানিকটা বললেন। আমি বরং অন্য জায়গার থেকে আলাপটা শুরু করি। সেটা হলো এই অনৈক্যের মূল কারণ হলো অভ্যুত্থানকে বুঝতে না পারা। প্রথম কথা হলো, এই অভ্যুত্থানে তো আমাদের গর্বিত হওয়ার কিছু নাই। কেন গর্বিত হওয়ার কিছু নাই? আপনার এমন এক রাজনৈতিক ব্যবস্থা আপনি গড়ে তুলছেন ৫৪ বছরে, আপনার ছোট ছোট বাচ্চাদের আপনি সেভ করতে পারেন না। এই আন্দোলনে যারা মারা গেছে তাদের সিংহভাগের বয়স ১৮-র নিচে, তার মানে অপ্রাপ্তবয়স্ক শিশু বলা চলে। ফলে পৃথিবীতে গাজা স্ট্রিপ ছাড়া আর কোথাও এত অল্প সময়ে এত শিশু মারা যায়নি, এত অল্প বয়সী লোক মারা যায়নি। এবং এটা একটা জাতিসংঘ বলেছে, হ্যাঁ, এবং এটা অপূরণীয় ক্ষতি। কারণ এই যে বাচ্চা ছেলেগুলো মারা গেল, এদের তো অমিত সম্ভাবনা ছিল। আপনি তো জানেন না, এখানে হয়তো আইনস্টাইনের চেয়ে মেধাবীমান লোক ছেলে ছিল, তার জীবন তো বিকশিত হইল না। এটা শুধু তার বাবা মার ক্ষতি হইল না, একটা হিউম্যান সিভিলাইজেশনের লস। ফলে এইটা নিয়ে গর্বিত হওয়ার কিছু নাই। তার মানে আমরা এমন একটা বন্দোবস্ত কায়েম করছি ৫৪ বছরে যে আমরা আমাদের বাচ্চাদের সেভ করতে পারিনি। তারপরে কি, এই ১৫ বছরে ফ্যাসিবাদের সামাজিকীকরণ এমন স্তরে গেছে, চারদিকে সব আওয়ামী লীগ ছিল এবং বাচ্চাদের মোরালিটিও নষ্ট হয়ে গেছিলো, এডুকেশন বলতে কিছু ছিল না। ফলে এই জেনজি জেনারেশনের উত্থানটা একটা মোরাল উত্থান এট দ্য সেম টাইম। কারণ আমরা কিন্তু বলতাম যে এটা একটা কি জেনারেশন, হ্যাঁ, এরকম মিথ্যার মধ্য দিয়ে বড় হচ্ছে, এটার কোনো ভবিষ্যৎ নেই। এবং এই জেনারেশন কিন্তু ধরেন তার বাবা হয়তো ঘুষ খেয়ে তাকে একটা আইফোন কিনে দিয়েছে ঘুষের টাকায়, সে কিন্তু সেই ফোনটা আন্দোলনে ব্যবহার করছে। তার মানে, এবং এই যে মিথ্যা গালগল্প যেটা আওয়ামী লীগ প্রচার করছিল, তার সব কিছু সে ব্রেক করে এই যে তার উত্থানটা, এটা একটা ঐতিহাসিক ফেনোমেনা, এটা একটা মোরাল আপরাইজিং। এইবার এই মোরাল আপরাইজিংকে আপনি সম্মান করবেন কিভাবে? আপনি সম্মান করবেন, প্রথম কথা হলো এই আন্দোলনের ক্রেডিট যে দাবি করবে সে আন্দোলনের শত্রু। এই আন্দোলনটাকে এই ২৪-এর জাতির পিতা কারা? ২৪-এর জাতির পিতা হলো জেনজি জেনারেশন। পুরা জেনারেশনটা, ব্যক্তি না, একটা জেনারেশনের মুভমেন্ট এটা। এখন আপনি রাজনৈতিক দলের নেতা বা একটা যে কোনো দলই হোক, আপনারা বলতেছেন কি আপনাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, আপনারা আন্দোলনের মাস্টারমাইন্ড আবিষ্কার করতেছেন, কে কত বড় গুপ্ত পুরুষ এগুলো খোঁজার চেষ্টা করছেন। কিন্তু এই আন্দোলনের তো, বা যেটা আমরা বলি এটা কর্তা সত্তা, মানে এটা সাবজেক্ট হলো প্লুরাল। ঘরে ঘরে যার যার মতো নেতা তৈরি হয়েছে, সমন্বয়ক তৈরি হয়েছে। আমি মিরপুর গ্রাউন্ডে ছিলাম, আমি দেখেছি আমার ছোট ভাইরা যেভাবে এখানে সমন্বয় করছে, এটা রূপকথার গল্পের মতো। যে বাচ্চা ছেলে যেভাবে লিড দিছে আন্দোলন, হ্যাঁ। ফলে এইটা এখন অভ্যুত্থানের পরে এসে ৭১ নিয়ে যে ঘটনা ঘটছিল, ৭১-এর একটা জনযুদ্ধটা, এটা একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা। তদ্রূপ আপনি ২৪টাকেও একটা পার্সোনাল এবং নিজের ক্ষুদ্র দলীয় স্বার্থের জায়গা থেকে ২৪কে দখল করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে দেখলাম আমরা। এইটা হইল অনৈক্যের প্রথম অভ্যুত্থানের। ফলে অভ্যুত্থানটাকে যদি আপনি বুঝতে পারেন, প্রথম কথা হলো এটা তো গর্বিত হওয়ার আমার কোনো সুযোগ যেহেতু নাই, তাহলে আমি অ্যাকাউন্টেবল হব কার কাছে? অ্যাকাউন্টেবল হব শহীদদের কাছে। এবং আমি এমন এক ক্ষমতা চর্চা করব যাতে আমার ক্ষমতাটা শহীদ সন্তানের মায়ের দিকে তাকায়। আপনি যে ১ নম্বর পয়েন্টটি বলেছেন, এখানে আপনি কি মনে করছেন বিএনপি জামাত কে বেশি ক্রেডিট চাচ্ছে? বিএনপি জামাত, স্পষ্ট বলবেন? আমি আপনাকে বলি, বিএনপি জামাত এবং আপনার নন পলিটিক্যাল, তখন এখন রাজনৈতিক দল, ছাত্র অভ্যুত্থানের শক্তি যারা, প্রত্যেকের মধ্যেই এই অভ্যুত্থানের স্পিরিটটাকে অ্যাজ ইট ইজ এই প্লুরাল অর্থে রিড করার ঘাটতি ছিল। এটা রিড করার ঘাটতি ছিল। এবং আরেকটা ঘটনা ঘটছে এখানে, সেটা হলো এই অভ্যুত্থানকে এখানকার একদল বুদ্ধিজীবী, স্বঘোষিত বুদ্ধিজীবীরা এই অভ্যুত্থানটাকে রাজনৈতিক ম্যান্ডেট আকারে মনে করছে, অভ্যুত্থানের মধ্য দিয়েই রাজনৈতিক ফয়সালা কায়েম হয়ে গেছে। এবং তারই সুর হিসাবে ৫ বছর ১০ বছর ইউনূসকে রাখতে চাই। এই যে হাসিনার মডেলের আপনার এক হাইপ, অনলাইন ফেক হাইপ তোলা হয়েছে, যেটা ডক্টর ইউনূসের সরকারের জন্য ক্ষতিকর হয়েছে। কেন? আপনার যখন বলা হচ্ছিল যে এই অভ্যুত্থানই রাজনৈতিক ম্যান্ডেট কায়েম করছে, যদি অভ্যুত্থানই রাজনৈতিক ম্যান্ডেট হয়ে থাকে তাহলে অভ্যুত্থানের শক্তির একটা রাজনৈতিক দল গঠনের দরকার হইল কেন? অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা স্পিরিট। সেই স্পিরিটটাকে, হ্যাঁ, রাজনীতিতে কন্টেইন করা, রাজনীতিতে মূর্ত করা হইল রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ।
5 তারিখ দেখেন, আমরা এতদিন আওয়ামী লীগের কারণে যেটা হয়েছে, কোনো দলের বাংলাদেশে বিকাশ হয়নি। কারণ হলো আওয়ামী লীগের রিয়াকশনারি পলিটিক্স করতে করতেই তারা আপনার ধরেন টায়ার্ড ছিল। নিজেদের রাজনীতি বিকাশের এক সুবর্ণ সুযোগ এই 5 তারিখের পরে তৈরি হয়েছে। কিন্তু সেই বিকাশটা কিসের আলোকে হবে? বিকাশটা হবে হলো আপনার এই যে কালেকটিভ কর্তাসত্তা, যেই বাচ্চা ছেলেটা আপনার আন্দোলনের জন্য প্রাইভেটের হোক বা স্কুলের হোক দাঁড়াইছে, সে কিন্তু কোনো ক্ষমতার হিসাব নিয়ে দাঁড়ায়নি। তাহলে সে যেটা দাঁড়াইছিল একটা সলিডারি। সেটা ঠিক আছে, রনিভাই আমি একটা জিনিস বেশি জানতে চাই, বিএনপি জামাতের পাশে আপনি যাদেরকে বলছেন স্পিরিট, যারা শক্তি ছিল আন্দোলনের, তারা যে দলটি করলো, তারাও কি তাদের সেই স্পিরিটের মধ্যে আছে না তারাও লাঞ্ছিত হয়েছে? কমপ্লিট প্রত্যেকের ক্ষেত্রে এটা সত্য। আমি বলতেছি এখানে 5 তারিখটা প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। না আমি এনসিপি কি আছে তাদের সেই ট্র্যাক? প্রত্যেকের ক্ষেত্রে ঘাটতি আছে, থাকলে এত অভিযোগ থাকে কেমনে? জি হ্যাঁ, একদম। কিন্তু এইটা ঘাটতি আছে মানেই যে আপনার এটার আর কোনো সম্ভাবনাই নেই তা না। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলও যদি ফেল করে, ঘটনাটা কি ঘটতে পারে? কি ঘটতে পারে আমরা সেটা জানবো আবার, রনিভাই নিশ্চয়ই কথা বলবো আমরা আবারও।